আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেন আওয়ামী লীগের জন্য অ্যাসিড টেস্ট মাস হয়ে আসছে মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক উত্তপ্ত মার্চের পদধ্বনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন আগামী 7, 17 এবং 26 মার্চ ধানমন্ডি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতার স্মরণ উদযাপনের জন্য মাঠে ময়দানে সদল বলে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শেখ হাসিনার স্পষ্ট বার্তা, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। কিন্তু কেন তিনি এই 3টি দিনকেই বেছে নিলেন? কেন একে দেখা হচ্ছে তারেক রহমান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে? বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের এই 3টি দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা আজও বাঙালির হৃদয়ে গেঁথে আছে। ঐতিহাসিকদের অনেকেই মনে করেন এই দিনেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ হাসিনা দলীয় বৈঠকে বলেছেন, 7ই মার্চের ভাষণের গুরুত্ব কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। এই ভাষণই স্বাধীনতার গোড়াপত্তন করেছিল এবং দেশবাসী মনস্থির করেছিল যুদ্ধে নামার। তিনি আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর তারা সে পথে না হাঁটলে আওয়ামী লীগ নিজস্ব কর্মসূচি নেবে। এরপরই আসে 17 মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু জাতির পিতা এবং তার জন্মদিন উদযাপন করা জাতির সকলের কর্তব্য। কিন্তু গত বছর অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের এই প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। ধানমন্ডি 32-এর ঐতিহাসিক বাড়িটি যা জাতীয় সংগ্রহশালা ছিল তা উগ্রবাদীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমনকি সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধারণ মানুষ ও রিকশা চালক পর্যন্ত হেনস্থার শিকার ও গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, জেলখানাতেও যদি কয়েদিরা জাতীয় দিবস পালন করতে পারে তবে বাইরে কেন বিধিনিষেধ থাকবে? 26 মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সাভারের স্মৃতিসৌধ বা অন্যত্র শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতাকর্মী। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এবার আর ঘরে বসে থাকা নয়, গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জানাতে হবে। ধানমন্ডি 32 এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যেতে হবে সর্বশক্তি দিয়ে। যদিও ধানমন্ডি বাড়িটি 2 দফায় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও সেখানেই শ্রদ্ধা নিবেদনের অনড় সিদ্ধান্ত নিয়েছে দলটি। অকিভাল মহল মনে করছে শেখ হাসিনা অত্যন্ত ভেবেচিন্তে এই কুশলী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেখতে চান বাংলাদেশের জাতীয় জীবনের এই 3 ঐতিহাসিক দিন উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি বাধা দেয় কিনা। আওয়ামী লীগ নেতাদের দাবি, অবৈধ ইউনূস সরকারের নিষেধাজ্ঞায় দল স্বাভাবিক কাজ করতে পারছে না, কিন্তু নাগরিক হিসেবে 7, 17 ও 26 মার্চ পালন করার অধিকার সবার আছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা বিএনপি ও তারেক রহমানের উপর প্রচন্ড চাপ তৈরি করবে, কারণ বিএনপি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করেন না, তারা জিয়াউর রহমানকে ঘোষক মনে করে। অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচনে বিএনপি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান দিয়ে বিজয় হাসিল করেছে। জামাতে ইসলামীকে মোকাবেলায় তাদের বড় অস্ত্র ছিল স্বাধীনতার মর্যাদা রক্ষা। এখন প্রশ্ন উঠেছে, 7ই মার্চের ভাষণ যা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে তা পালন করতে বাধা দিলে বিএনপির ভাবমূর্তি কেমন হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বা স্বাধীনতা দিবস পালনে বাধা দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে।
একদিকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে জাতীয় দিবসের আবেগ, এই দুইয়ের মাঝে তারেক রহমানের প্রশাসন কিভাবে পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার বিষয়। আমি শুরুতেই বলেছি যে আসছে মার্চ, আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। ইতিমধ্যে মার্চ মাস মানে এই যে সেনাবাহিনী যে মাঠে ছিল সেই সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে যাচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী থাকবে এমন কোনো সিদ্ধান্ত আমরা জানি না, বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে আমরা যেটি জানি যে ব্যারাকে 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ফিরে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশাসন বা আইন শৃঙ্খলা সামলাবে আমাদের পুলিশ বাহিনী। এটি একটি কারণ। আরেকদিকে যে এই আমরা বলছি যে বিএনপিকে বা বিএনপির আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করতে হবে, এটি নানা সমীকরণে বলে, আন্তর্জাতিক অভ্যন্তরীণ নানা সমীকরণে বলে যে বিএনপির আওয়ামী লীগের রাজনীতির প্রতি যে নিষেধাজ্ঞা আছে, অন্তর্বর্তী ইউনূস সরকার যে অবৈধভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনটাও উইথড্র করতে হবে, বাতিল করতে হবে, সোজা কথা। এবং আওয়ামী লীগের রাজনীতি আগামীতে কি হবে? নিঃসন্দেহে মার্চের যে কর্মসূচি, এই যে কর্মসূচি ঘোষণা করেছেন শেখ হাসিনা, নেতাদের কাছে বলেছেন, এখনো দলীয় ওয়েবসাইট বলুন, দলীয় পেজ বলুন, বা এগুলোতে নিশ্চয়ই খুব শীঘ্রই 2-1 মধ্যে ক্যাম্পেইনও শুরু হবে। আপনারা জানেন গতকালকে আমরা আলাপ করেছিলাম যে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে একটি ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছিলেন। সেই বৈঠকে শেখ হাসিনা নেতাদের দেশে ফেরবার জন্য প্রস্তুতি নিতে বলেছেন, এবং সেই বৈঠকেই শেখ হাসিনা এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করতে বলেছেন। এখন দেখার বিষয়, আমি বলছি যে অ্যাসিড টেস্ট আসলেই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে? বিএনপি কি আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে বা আওয়ামী লীগের যে স্বাভাবিক রাজনীতি সেই রাজনৈতিক কার্যক্রমে বাধা হবে কিনা, এটা নিঃসন্দেহে এই মার্চে অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নেতা কর্মী, তাদেরও এই পরিস্থিতিটা বুঝবার জন্য এই মার্চটাই যথেষ্ট। আওয়ামী লীগের স্বাভাবিক নিয়মে রাজনীতিতে ফিরবে, নাকি দীর্ঘ লড়াই সংগ্রামের প্রস্তুতি নিয়ে আগামীতে মাঠে নামতে হবে? এই মার্চ সেটি বলছে। মার্চের এই কর্মসূচিগুলা যদি পালন করতে পারে নির্বিঘ্নে আওয়ামী লীগ, প্রশাসন এবং দল বিএনপি থেকে যদি কোনো বাধাপ্রাপ্ত না হয়, বাধা না পায়, তাহলে ধরে নিতে হবে যে না, আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল। আর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ধরে নিতে হবে যে কূটনীতি বলুন, অভ্যন্তরীণ রাজনীতি বলুন, বিএনপি সেই আগের মতোই দমন পীড়নের রাজনীতি, 2001-06 আমলের যে সীমাহীন দমন পীড়নের রাজনীতি, এমনকি বিএনপি সরকারের আমলে সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যা চেষ্টা করা হয়েছে। এমনকি গ্রেনেড হামলা 21 আগস্ট 2004-এ গ্রেনেড হামলা করে হত্যা চেষ্টা পর্যন্ত হয়েছে। এই মার্চই নির্ধারণ করে দেবে আমরা কি বিএনপির সেই 2001-06 আমলে ফিরে গেলাম, নাকি একটা নতুন বাংলাদেশে প্রবেশ করলাম। আওয়ামী লীগ যদি নির্বিঘ্ন কর্মসূচি পালন করতে পারে তাহলেই আমরা ধরতে পারি নিঃসন্দেহে একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। এখন দেখার বিষয় কি হচ্ছে। দর্শক, শেখ হাসিনার এই মার্চ অভিযানকে আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি করবে, নাকি এটি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত? বাংলাদেশের রাজনীতিতে এই 3 দিন আসলে কি ঘটতে যাচ্ছে তা জানতে আমাদের চোখ রাখতে হবে রাজপথে। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই কৌশল কি সফল হবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিস্ফোরক সাক্ষাৎকার। আমি এই মুহূর্তের ভিডিওতে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে সংবাদ মাধ্যমে কি বলেছে সেটি নিয়ে আলাপ করতে চাই, কিন্তু তার আগে বলে নিতে চাই
যে আওয়ামী লীগ নিয়ে বিএনপির নিশ্চিতভাবে কৌশলগত অবস্থান আছে। বিএনপির প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল বা প্রধান বিরোধী শক্তি বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। কাজে এই আওয়ামী লীগ নিয়ে বিএনপির মধ্যে চিন্তা বলুন, মাথা ব্যথা বলুন, যেটি বলুন আছে, থাকবে। তবে পজিটিভ চিন্তা ভাবনা যে থাকবে তাতে কোনো সন্দেহ নাই। তবে আগামী 2-1 মাসে পজিটিভ চিন্তার দেখা পাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কারণটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য প্রস্তুত নয়। এখনো পর্যন্ত জঙ্গি গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে, অস্ত্র দাপিয়ে বেড়াচ্ছে। এদেরকে মোটামুটি একটা শেপে না আনা পর্যন্ত, এবং আরো যদি খোলাসা করে বলি যে এদেরকে বন্দি না করা পর্যন্ত, সমাজে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত বিএনপির ক্রিস্টাল ক্লিয়ার অবস্থান এখনো পর্যন্ত দেখতে পাবেন না। এবং এখনো পর্যন্ত আগামী 2-1 মাস বিএনপির পক্ষ থেকে, বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতি অনেক রূঢ় ভাষা শুনবেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে। তবে নেতাদের কথাবার্তায় কিছু ইঙ্গিত একটু বুঝবার চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে সেটি একটু বুঝবার চেষ্টা করব। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে আওয়ামী লীগের জন্য কিংবা ভারতের সাথে সম্পর্কের জন্য যে বিএনপি অনেকটা আগ্রহী, অনেকটা অগ্রসর, সেগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারে উঠে এসেছে। কদিন আগেও 2025-এর ধরেন মাঝামাঝি সময়েও এই বিএনপি কিন্তু চরম ভারত বিরোধী একটি রাজনৈতিক দল হিসেবে ছিল। এই উদাহরণগুলো বারবার চলে আসে, রিজভী আহমেদের কথা বারবার চলে আসে। ভারত বিরোধী কি হুঙ্কার, স্ত্রীর শাড়ি পর্যন্ত এসে পুড়িয়ে দেওয়া, সেই অবস্থানে বিএনপি কি আছে? দেখতে পান না। গতকালকে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সাক্ষাৎকারেও সেটি আর একবার প্রকাশ পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। নির্বাচনের পর থেকে দেশের রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে জনমনের এই মুহূর্তে কৌতূহলের শেষ নেই। শেখ হাসিনা কি ভারত বাংলাদেশ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবেন? আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরছে? আর হাসনাত আব্দুল্লাহদের মতো ছাত্র নেতাদের মনে কেন দানা বাঁধছে ক্ষোভ? সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক মন্তব্য করেছেন। সাধারণত মনে করা হয় শেখ হাসিনা ভারতে থাকায় বিএনপির সঙ্গে দিল্লির দূরত্ব বাড়তে পারে, কিন্তু ফখরুল সাহেব যা বললেন তা রীতিমতো চমকপ্রদ। তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা ঢাকা দিল্লি বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কাঁটা বা বাধা হয়ে দাঁড়াবে না। বিএনপির অবস্থান হলো পারস্পরিক সম্পর্ক কোন একটি নির্দিষ্ট ইস্যু বা কোনো ব্যক্তির কাছে বন্দী থাকবে না। খেয়াল করুন, এই মুহূর্তের বাংলাদেশও কিন্তু এই যে জঙ্গিরা ভারতের সাথে সম্পর্ক হোক সেটি চায় না, পাকিস্তান পন্থীরা ভারতের সাথে সম্পর্ক হোক সেটি চায় না, জামাত চায় না, জামাতের অনলাইন আমিররা চায় না, পিনাকি ভট্টাচার্যরা চায় না। কিন্তু তারপরেও ভারতের প্রশ্নে ইতিবাচক মনোভাব পোষণ করছেন স্বয়ং বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা করে আসবেন, ভারতের ব্যাপারে ইতিবাচক ভাব দেখাচ্ছেন, আওয়ামী লীগের ব্যাপারেও যদি একই সাথে ইতিবাচক ভাব দেখান তাহলে তো শুরুতেই এই যে জঙ্গিরা এখনো মাঠে ঘুরে বেড়াচ্ছে তারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে। কাজে একটু সবুর করুন, একটু ধীরে ধীরে ভারতের সাথে আগে সম্পর্কটা হোক, তারপরে এই যে ভারতের সাথে সম্পর্কের আমরা নানা কিছু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ভিসা, সব ধরনের ভিসা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। রেলপথের যোগাযোগ যে বাধাগুলো ছিল সেগুলো যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে। সড়ক পথের যোগাযোগ বিভিন্ন জায়গায় কলকাতা বা আগরতলা যে বাস চলাচল, বাস সার্ভিস বন্ধ ছিল বা বন্ধ আছে, সেগুলো কিন্তু চালু হওয়ার অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী মাসখানেকের মধ্যে আমরা অনেক অগ্রগতি দেখবো। মাসখানেকের মধ্যে হয়তো ভিসাও চালু হয়ে যাবে, সব ধরনের ভিসা, ট্যুরিস্ট ভিসা, সব ধরনের ভিসা চালু হয়ে যাবে বলে ওয়াকিবহাল মহলের কাছ থেকে সেটি বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারে
তার মনোভাবে একটি বিষয় লক্ষণীয় যে বিএনপি এখন অনেক বেশি পরিণত রাজনীতি করছে। তারা ভারতকে এই বার্তা দিচ্ছে যে ব্যক্তি শেখ হাসিনা নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারতের সঙ্গে আরো উন্নত সম্পর্ক চাই, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে বিএনপি সরকার আগ্রহী। গত 1.5 বছর ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার ভারতের সাথে আমাদের এখানে যে প্রজেক্টগুলো চলমান ছিল ভারতীয় অর্থায়নে, সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে আছে। প্রজেক্টগুলো খুব শীঘ্রই চালু হবার পথে। আমরা নিঃসন্দেহে এটি ইতিবাচক ভাবেই দেখতে চাই। তবে বিএনপি কি শেখ হাসিনাকে ভুলে গেছে? একদমই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য জনগণের দাবি রয়েছে। তাই ভারতের উচিত তাকে হস্তান্তর করা। কিন্তু এই একটি কারণে সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক নষ্ট হোক তা বিএনপি চায় না। নিয়ম রক্ষার কথা তো বলবেন, এটাই তো রাজনীতি, এটাকেই বলে পলিটিক্স। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন শেখ হাসিনার শাস্তি হতে হবে, কারণ জঙ্গিরা তার অবৈধ এই যে ট্রাইব্যুনাল করেছে, অবৈধ ট্রাইব্যুনাল করে তার শাস্তি দিয়েছে। এখনই যদি বলেন না 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 সবকিছু মাফ হয়ে যাবে, তাহলে জঙ্গিরা তো তাদেরকে 2 মাসও টিকতে দেবে না। জঙ্গিরাই তো, বিএনপি তো জানে যে জঙ্গিরাই আওয়ামী লীগকে ফেলেছিল। হ্যাঁ, বিএনপির লাভ হয়েছে, বিএনপি দ্রুত ক্ষমতায় আসতে পেরেছে। 1.5 বছর অপেক্ষা করে আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় আসতে পেরেছে। নাহলে গত 18 বছরে বিএনপি আন্দোলন করে তো আওয়ামী লীগকে ফেলতে পারেনি। বিএনপির একটা লাভ হয়েছে, কাজেই একটু ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা বা নিষিদ্ধ প্রায় অবস্থানে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি বিএনপি তাদের প্রতি নমনীয়? সোমবার গতকাল নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের মুখে মির্জা ফখরুল এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা বা তাদের সক্রিয়তা, এই পুরো বিষয়টি আইনগতভাবে দেখা হবে। কিভাবে দেখা হবে? আইনগতভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই নিষিদ্ধতাটাকে বহাল রাখা হবে নাকি উইথড্র করা হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এটা বলেন নাই যে এটা বহালই থাকবে। আইনগতভাবে দেখা হবে, অর্থাৎ তিনি কৌশলী উত্তর দিয়েছেন। আইনগতভাবে দেখা হবে বলতে প্রজ্ঞাপনটা উঠিয়ে নেওয়া হতে পারে। অপেক্ষা করুন, দেখুন কি ঘটছে। বহু জ্ঞানপাবে এখনো বলবেন যে না, আওয়ামী লীগকে আসতে দেবে না বিএনপি। দেখুন না পরিস্থিতি কি হয়। কারণ এখানে শুধুমাত্র বিএনপি যে ক্ষমতায় এসে, এই ক্ষমতা কিন্তু শুধু বিএনপির উপরেই নির্ভরশীল নয়। বিএনপি ক্ষমতায় এসে জনগণের সমর্থনে, জনগণের ভোটে তা কি অর্ধেক জনগণকে আপনি বাদ দিয়ে ক্ষমতায় আসলেন? সেটা কি জনগণের ভোটে আসা হলো? কিন্তু আন্তর্জাতিক কোন সমীকরণ ছাড়াই বিএনপি কি ক্ষমতায় এসছে? যদি পেছনে আন্তর্জাতিক সমীকরণ থাকে, যদি অর্ধেক জনগণের সমর্থন বিএনপির প্রতি না থাকে, তাহলে বিএনপিকে আওয়ামী লীগকে আনতে হবে। নইলে বিএনপি চলতে পারবে না, সরকার চালাতে পারবে না, আওয়ামী লীগও চালাতে দেবে না, কূটনীতি চালাতে দেবে না, আন্তর্জাতিক বিশ্ব চালাতে দেবে না। আমরা অপেক্ষা করি এবং দেখি যে কি ঘটছে সামনে। গত 18 মাস ধরে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে স্থিমিত, কিন্তু নির্বাচনের পর তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দেশের অন্তত 15-20টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে দোয়া মাহফিল, পতাকা উত্তোলন এবং ব্যানার টাঙানোর মতো কাজ শুরু করেছেন। ফখরুলের বক্তব্যে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে বিএনপি বিষয়টিকে রাজনৈতিক সংঘাতের চেয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে বেশি আগ্রহী। যারা বলছেন বিএনপি আওয়ামী লীগকে আস্থা দেবে না, তারা সঠিক বলছে না। এই কথাটা আপনি কয়েক মাসের মধ্যে মিলিয়ে নেন যে কি ঘটছে। আওয়ামী লীগ আসবে, এই প্রেক্ষাপটটা সামগ্রিকভাবে তৈরি হয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যে। কিন্তু আওয়ামী লীগ কিভাবে কাজ করবে সেটি বড় প্রশ্ন। আওয়ামী লীগ যদি সংগঠন না গোছাতে পারে, সাংগঠনিক না হয়ে উঠতে পারে, এখনো যদি বিতর্কিতদের নিয়েই কাজ করে বা বিতর্কিত রায় যদি সামনে থাকে, সেটা আওয়ামী লীগের জন্য কঠিন হবে না সহজ হবে। সময় বলবে যে বাংলাদেশকে বিতর্কিতদেরকেই নিয়ে গ্রহণ করবে কিনা, নাকি
পরিশুদ্ধ তাকে গ্রহণ করবে, সেটি একটি বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৃণমূল স্তরে আওয়ামী লীগের এই ঝটিকা সক্রিয়তা কেবল দোয়া মাহফিল নয়, বরং এটি একটি গভীর কৌশলগত প্রচেষ্টা। তারা পুনরায় জাতীয় রাজনীতিতে জায়গা করে নিতে চাইছে। কিন্তু অন্যদিকে বিএনপির ভেতরেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের আগে গণভোটে বিএনপির প্রথম দিকে না ক্যাম্পেইন কিংবা নির্বাচন পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে একটা গুমোট পরিস্থিতি। অবশ্য শেষে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিএনপি প্রধান তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার একটা কৌশলগত অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে বিএনপির অন্যতম নেতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেছেন যে ওই মুহূর্তে যদি হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি কথা না বলতো, ইউনূস সরকার যে কোনো অজুহাতে নির্বাচন বানচাল করে দিত। সত্যিকার অর্থে বিএনপি অনেক কৌশলের রাজনীতি করেছে, যার কারণে এই যে ইউনূসের যে একটা অস্বস্তিকর শ্বাসরুদ্ধকর শাসন থেকে অন্ততপক্ষে বাংলাদেশ মুক্ত হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, অনেকেই দাবি করছেন স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঠেকাতে অথবা নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে পর্দার আড়ালে কিছু রাজনৈতিক মেরুকরণ ঘটছে। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে, কিন্তু তৃণমূলের পরিস্থিতি অনেক সময় ভিন্ন কথা বলে। যখন একদিকে বিএনপি আইনি প্রক্রিয়ার কথা বলছে, তখন অন্যদিকে জুলাই বিপ্লব, তথাকথিত বিপ্লব ষড়যন্ত্রের কারিগর ছাত্র নেতাদের মধ্যে বাড়ছে তীব্র অসন্তোষ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। এই একটি বাক্যে স্পষ্ট যে আওয়ামী লীগের পুনরুত্থান বা তাদের কার্যালয় খোলার চেষ্টাকে ছাত্র সমাজ সহজভাবে নিচ্ছে না। কোন ছাত্র সমাজ? যাদের ষড়যন্ত্রে সেই জুলাই সহিংসতা ঘটেছিল, যাদের ডাকে এরা পরাজিত শক্তি। এই পরাজিত শক্তির ডাকে এখন আর রাজনীতিতে আসবে না, কাজেই এদের হুঙ্কারে কাজ হবে না। বিএনপি যদি, যেহেতু সরকার, যেহেতু দেশের দায়িত্ব এই মুহূর্তে বিএনপি যদি ইতিবাচক ভাবে চায়, আওয়ামী লীগের ফেরাটা সময়ের ব্যাপার। তথাকথিত ছাত্র জনতার তথাকথিত অভ্যুত্থানের পরে যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের দাবি ছিল আওয়ামী লীগের বিচার এবং আমূল সংস্কার। কিন্তু এখন যখন তারা দেখছেন যে লীগ আবার দোকান বা অফিস খুলছে, তখন তাদের মনে প্রশ্ন জাগছে, সংস্কার কি থমকে গেল? বিচার কি তবে হবে না? এই উদ্বেগ আগামী দিনের রাজনীতিতে একটি নতুন মন নিতে পারে। বিএনপি এবং ছাত্র শক্তির মধ্যে কি তবে দূরত্ব সৃষ্টি হচ্ছে? কোনো লাভ হবে না, কারণ এরা এখন পরাজিত শক্তি। এই পরাজিত শক্তির যতই হুম্বিতম্বি হোক না কেন, এই যে মাঝখানে 1.5 বছরের যে হুম্বিতম্বি, এইগুলো এখন অতীত। আমরা ধীরে ধীরে আবারও দ্বিদলীয় রাজনীতিতে চলে যাচ্ছি। বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ রাজপথে, এভাবেই চলবে। পরবর্তীতে একটি নির্বাচন হবে, নির্বাচন হয়ে বিএনপি যদি ভালো কাজ করে, আবারও বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ। আর বিএনপি যদি বিতর্কে জড়ায়, বিএনপি যদি খারাপ কাজ করে, বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আমরা সেদিকেই যাচ্ছি, সেই পথই তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই টোটাল আলাপে কয়েকটি বিষয় পরিষ্কার। বিএনপি ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় এবং শেখ হাসিনাকে ইস্যু করে সেই সম্পর্ক ফাটল ধরাতে রাজি নয়। আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে ফেরার চেষ্টা করছে, যাকে বিএনপি পেশি শক্তি দিয়ে নয়, আইনি দৃষ্টিতে দেখছে। এবং আইনটা আমি বললাম উজ্জ্ব হবে, প্রজ্ঞাপন। পরিস্থিতি একটু সামলানোর পরে জুলাই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হবে, কিন্তু তাদের ক্ষুব্ধতাতে কোনো যায় আসবে না, কারণ তারা আস্তে আস্তে দিনকে দিন হারিয়ে যেতে শুরু করবে। বাংলাদেশের রাজনীতি এখন এক দোলাচলের মধ্যে। একদিকে কূটনৈতিক স্থিতিশীলতা, অন্যদিকে মির্জা ফখরুলের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি ভারতের সঙ্গে বরফ গলাবে, নাকি আওয়ামী লীগের এই সক্রিয়তা দেশে নতুন করে সংঘাতের জন্ম দেবে? আপনার কি মনে হয়, বিএনপি কে আওয়ামী লীগের প্রতি সত্যিই নমনীয়, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং